আমাদের রাজ্যকে কিভাবে আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারি এবং কৃষকদের আয় যাতে আরো বাড়তে পারে, সেজন্য আমরা পাম তেল চাষের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। আপনারা জানেন যে পাম তেল যেটা, এটা ভারতে একটা সম্ভাবনাময় নতুন ফসল। 5টি দেশে, প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড এবং কম্বোডিয়া, এই যে যত অয়েল পাম উৎপাদন হয় এর 90% উৎপাদন হয় এই কটি দেশে, এবং সেই দেশগুলি অর্থনৈতিকভাবে এই চাষ করে অনেকটা এগিয়ে গেছে। আমাদের দেশে মানুষের মাথা পিছু ভোজ্য তেলের ব্যবহার বৎসরে প্রায় 18.25 কেজি। আমরা দেখেছি লেটেস্ট যে আমাদের তথ্য রয়েছে, সেই তথ্যে দেখা গেছে ইন্ডিয়াতে ভোজ্য তেলের চাহিদা 256.41 লক্ষ মেট্রিক টন। 256.41 লক্ষ মেট্রিক টন। আমাদের দেশে উৎপাদন হয়, আভ্যন্তরীণ উৎপাদন 122.89 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ যা আমাদের লাগে এর 47.92%, মানে 48% আমাদের, বাকি সবটা আমাদের বহির্দেশ থেকে আমদানি করতে হয়। দেখা গেছে সর্বশেষ একটা তথ্যে যে আমরা লাস্ট যে তথ্য আমাদের কাছে রয়েছে, যে 2020-21 তথ্যটা আমাদের কাছে রয়েছে, 133.52 লক্ষ মেট্রিক টন আমরা আমদানি করেছি ভোজ্য তেল, যার মূল্য 80,000 কোটি এক বছরে। এটা আরো এখন বেড়ে গেছে। এবং এই যে আনি আমরা বাইরে থেকে, এই পাম তেলের অংশ হলো, এই যে বাড়িতে আসে ভোজ্য তেল, এর মধ্যে পাম তেলের অংশ হলো 56%, অর্থাৎ 75 লক্ষ মেট্রিক টন। ভোজ্য তেল সয়াবিনও আছে, ভোজ্য তেল সূর্যমুখীও আছে, ভোজ্য তেল তিলও আছে, সরিষা আছে। তিল সরিষাটা আমাদের, কিন্তু এই পাম তেল, সয়াবিন, সূর্যমুখী এগুলি সব বাইরে থেকে আসে। তাহলে সবচেয়ে বেশি আছে পাম অয়েল, ডিমান্ড এই জন্য প্রচুর। এবং এই পাম তেল থেকে কি তৈরি হয়? প্রথম হলো রান্নার জন্য ব্যবহৃত হয় এই তেলটা, এবং পাম কার্নেল তেল, যা শিল্পে ব্যবহার হয়, পাম কার্নেল তেল। এছাড়া পাম তেল দিয়ে আমি গেছি ওখানে রিসার্চ সেন্টারে, পাম তেল প্রসাধনী, ফার্মাসিউটিক্যালস, জৈব জ্বালানি, জৈব লুব্রিক্যান্ট অর্থাৎ গাড়িতে ব্যবহার করে, সাবান, পেস্ট, লোশন, মার্জারিন যেটা বাটারের মতো, বাটারের পরিবর্তে, আইসক্রিম, চকলেট, বিস্কিট, অ্যানিমাল ফিড, বাচ্চার খাওয়ার জিনিস, এন্ড হেলথ এন্ড নিউট্রিশন। অর্থাৎ এই পাম গাছের যে আমরা চাষ করি, এর ওয়েস্টেজ কত নষ্ট হয়? 0।
অনেক জিনিস আমরা প্রোডাকশন হয়, কিন্তু জিরো ওয়েস্ট, অর্থাৎ এই পাম গাছের থেকে যা হবে, পাতার থেকে আরম্ভ করে যা যা আছে পাম গাছের গোড়া পর্যন্ত সবগুলি ইউজ হয়। তো আমাদের ভারতে বর্তমানে 3.70 লক্ষ হেক্টর এলাকা আমাদের চাষ হয়, এবং আমরা ওর থেকে 16.89 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদিত ওই যে তাজা ফলটা এটা আমরা পাই। এবং উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্ট বর্তমান ওয়েল পাবের এলাকা হলো 38,992 হেক্টর। 14টা রাজ্যে হলেও মেইনলি এই পাম তেল 14টা রাজ্যে হয়, হলেও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা এটা হলো 98% পাম তেল আমাদের দেশের মধ্যে এরা করে। এবং আমাদের রাজ্য এটা পাম চাষের অনুকূল কৃষি জলবায়ু, মোস্ট ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশে ভালো হয়, কিন্তু তাদের জলবায়ু থেকে রিসার্চ করে দেখেছে যে নর্থ ইস্টে এন্ড স্পেশালি ত্রিপুরা এর জলবায়ু, কৃষি জলবায়ু, বৃষ্টিপাত, মাটি এগুলি পাম চাষের পক্ষে অত্যন্ত অনুকূল। এবং 2012 সালে ত্রিপুরা 7,000 হেক্টর এলাকা পাম চাষের জন্য চিহ্নিত হয়েছিল, কিন্তু কেন করলো না, কারা করলো না, সে জায়গা যাচ্ছে না। পরবর্তী সময় ICAR এবং IIOPR এরা পুনর্মূল্যায়ন কমিটি একটা আছে, তারা 2020 সালে ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে দেখেছে রাজ্যে পাম তেল এলাকা সংরক্ষণের জন্য 1,46,364 হেক্টর এলাকাকে সম্ভাব্য চিহ্নিত এলাকা চিহ্নিত করেছে। 1,46,364 হেক্টরকে এখানে পাম চাষের জায়গা হতে পারে, এটা তারা করেছে। এবং ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম মিশনের মাধ্যমে 5 বছরে 22-30 থেকে 26-27 পর্যন্ত ভারতবর্ষে 6,50,000 হেক্টর অতিরিক্ত এলাকা পাম চাষের জন্য আনার জন্য ওই মিশন তারা প্ল্যানিং করছে। সারা ভারতে 6,50,000 হেক্টরকে আগামী 5 বছর 26-27 পর্যন্ত, 22 থেকে শুরু হয়েছে, 26-27 পর্যন্ত এটা করবে। এবং উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে 3.2 লক্ষ হেক্টর এটা আনা হবে। আমাদের রাজ্যে প্ল্যান করা হয়েছে ত্রিপুরা 26-27 সালের মধ্যে কমপক্ষে 7,000 হেক্টর, এবং 24-25 সনে 2300 হেক্টর, 25-26 সনে 2500 হেক্টর, এবং 26-27 সনে 2400 হেক্টর, এটা করে আমরা 7,000 হেক্টর একটা টার্গেট আমরা নিয়েছি। এবং এখন আমরা তো নিয়েছি গভর্নমেন্ট, এখন এটাকে আমরা কিভাবে রূপদান করব? আমরা দুটা সংস্থা যারা এটা নিয়ে ডিল করে, যারা এটা নিয়ে চর্চা করে, যারা এটা নিয়ে বীজ তৈরি করে, এদের আমরা দুইটা সংস্থার সাথে MOU করেছি। একটা হলো গডরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, 1/8/2022, 1 আগস্ট 2022 আমরা গডরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের সঙ্গে MOU করি। এবং আরেকটা সংস্থা পতঞ্জলি ফুডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমরা 10 ওই দিন 9 দিন পরে আরেকটা সংস্থার সাথে আমরা মৌস্বাক্ষর করি। এবং উনকোটি উত্তর জেলা এবং ধলাই জেলা, এই 3টা ডিস্ট্রিক্টকে আমরা দেই গডরেজকে। উনকোটি উত্তর জেলা এবং ধলাই, বাকি 5টা কোয়াই, পশ্চিম সিপাহী জেলা, গোমতী এবং দক্ষিণ জেলা, এটা দিয়ে আমরা পতঞ্জলি ফুডস লিমিটেডকে। এবং এদের সাথে কন্ট্যাক্ট কি, যে এদের প্রধান দায়িত্ব হবে গুণগত মান সম্পন্ন
রোপণ সামগ্রী মানে মেইনলি বীজ, এটা অয়েল পামের উৎপাদন, এই জিনিসটা তারা দেখবে এবং টেকনিক্যাল সাপোর্ট এবং প্রযুক্তিগত নির্দেশিকা এবং বাইব্যাক, অর্থাৎ আমার যে প্রোডাকশন করব কে নেবে, আপনারা পারচেজ করতে হবে, তাদের সাথে এবং রাজ্যে পাম তেল প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করতে হবে। এই চুক্তির ভিত্তিতে আমাদের এমওইউ হয়েছে এবং অ্যাকর্ডিংলি আমরা গোদরেজ এগ্রোভেট লিমিটেড এর মধ্যে ধলাই জেলার নালকাটাতে আমরা গেলে আমি খুশি হব, মালয়েশিয়া টিম এসে বিজ্ঞানীরা ঘুরে গেছে। গোদরেজ এগ্রোভেট লিমিটেড ধলাই জেলার নালকাটাতে সরকারি বাগান, আমাদের যে অর্চার্ড আছে যেখানে আমরা কোনো অন্য কিছু করছি না, সেই জায়গায় 6.5 হেক্টর এলাকায় একটা নার্সারি স্থাপন করেছে অলরেডি এবং সেখানে বিদেশি জাতের 1,50,000 এটা ইন্দোনেশিয়া থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে এবং 6,000 দেশীয় অয়েল পাম চারা উৎপাদন করছে এবং যার মাধ্যমে এই নার্সারি যেটা বলছি এটার থেকে যে চারা হবে এটা 24-25 থেকে এই চারাগুলি কৃষকদের মধ্যে বিতরণ করবে এপ্রিল মাস থেকে, এই সামনের এপ্রিল মাস থেকে অলরেডি চারা রোল শুরু হবে এবং এটা হলো বললাম গদরেজের কথা এবং এই 1,000 হেক্টর আমরা সামনের বছর এই এপ্রিল মাস থেকে শুধুমাত্র গদরেজ করছে হেক্টর 1,000 হেক্টর। আর পতঞ্জলি ফুডস লিমিটেডকে তারা থাইল্যান্ড থেকে আমদানি করেছে 1 লক্ষ চারা বীজ এবং সিপাহীজলার জুমেন্ট ব্যাপার সরকারি বাগানে সেখানেও 6.25 হেক্টর একটা অয়েল পাম নার্সারি স্থাপন করেছে এবং 1 লক্ষ বীজের সাথে আরো গর্জিতে দক্ষিণ জেলার গোমতী জেলার গর্জিতে 3 হেক্টর এলাকায় আরেকটা অয়েল পাম স্থাপন করেছে এবং 24-25 কৃষকদের জমিতে যাতে এই বীজ রোপণ করতে পারে এবং এগুলি তারা 1,333 হেক্টর সম্প্রসারণ করবে। এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে। এখন শুধু নার্সারি এই করে বসে থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা পিছিয়ে থাকতে চাই না, তাড়াতাড়ি কৃষকরা যাতে এই চাষ শুরু করে। এই চারা এপ্রিল মাসে হবে, এপ্রিল মাসে শুরু করবে, কিন্তু এর মধ্যেই গডরেজ এগ্রোভেট লিমিটেড অন্ধ্রপ্রদেশ থেকে এরা অয়েল পাম চারা এনেছে, ওটা তো বীজ নার্সারি করেছে, চারা এনে এরই মধ্যে 51.01 হেক্টর জমিতে পাম চারা রোপণ করে ফেলেছে কৃষকদের দিয়ে। এর মধ্যে ধলা জেলায় 26.79 হেক্টর, কনকনি জেলায় 10.75 হেক্টর এবং উত্তর জেলায় 14.47 হেক্টর, টোটাল 52.01 হেক্টর অলরেডি চারা রোপণ হয়ে গেছে, অর্থাৎ চাষ শুরু হয়ে গেছে, একটা নার্সারি শুরু হয়েছে আগামী দিনের জন্য। এর মধ্যে বসে থেকে লাভ নাই, কৃষকদের নামিয়ে দিয়েছে এই কাজের জন্য। সাথে সাথে পতঞ্জলি অলসো তারা পশ্চিম ত্রিপুরায় 2 হেক্টর, খোয়াই জেলায় 1.34 হেক্টর এবং সিপাহী জেলায় 1 হেক্টর, মোট 4.31 হেক্টর জমিতে ওরাও পামের চারা, এটা হচ্ছে এগুলি সব বিদেশি। তো মোট আমাদের এই বছর 56.35 হেক্টরে আমরা চাষ শুরু করে দিয়েছি, অয়েল পাম চাষ শুরু করে দিয়েছি, নার্সারি চলছে 3টা জায়গায় এবং অয়েল পামের চাষও শুরু হয়ে গেছে। তো এখন এবং এটা করলেই হবে কিনা না, আমরা আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের 18 জন অফিসার আমরা অন্ধ্রপ্রদেশে, সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ একটা আছে, সেখানে আমরা ট্রেনিং এর জন্য পাঠিয়েছি এবং অন্ধ্রপ্রদেশের এইটাতে পাঠিয়েছে এবং অন্য 2টি প্রসেস রিসার্চ ইনস্টিটিউট আছে, সেটা মাস্টার প্রশিক্ষক হিসেবে আমরা সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছি 18 জন অফিসার, যারা শুধু পাম অয়েল নিয়েই তারা চিন্তা ভাবনা করে এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসার। এবার শুধু তাদেরই ট্রেনিং না, আমরা কৃষকদের যারা অয়েল পাম করবে তাদেরও আমরা ট্রেনিং দিয়েছি। আমরা রাজ্য সরকার থেকে ট্রেনিং দিয়েছি আমার হর্টিকালচার এগ্রিকালচার ডিপার্টমেন্ট 480 জনকে, আর গোদরেজ করেছে 1000 কৃষককে ট্রেনিং দিয়েছে আলাদা, পতঞ্জলি
1643 জনকে ট্রেনিং দিয়েছে। মোট কৃষকরা 1643 জন কৃষক তাদের ট্রেন হয়ে গেছে অ্যাবাউট পাম চাষ এটার জন্য। এবং এখন পর্যন্ত যে কৃষক 1076 জন কৃষক 1444 হেক্টর এলাকা পাম চাষ এখন যারা যা তো হয়েছে এখন আবার ইন্টারেস্ট দেখেছে, এর মধ্যে দাঁড়িয়ে গেছে 1076 জন কৃষক যারা 1444 হেক্টরে চাষ করতে চায়, ইন্টারেস্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে। সে ডক্টর আমরা পাম চাষ করতে চাই, আমাদেরকে চারা দিন, এইটা ইন্টারেস্ট। এবং এই কৃষকদের চিহ্নিত করা হয়েছে এবং আরো চিহ্নিত করা হচ্ছে 1076 জন। এরা অলরেডি একটা তো 56 হেক্টরে তো অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আরো 1076 জন ইন্টারেস্ট দেখিয়েছে আমাদের পাম চারা দিন, আমরাও করবো। এবং এই জায়গার পরিমাণ 1444 হেক্টর। এবং আরেকটা জিনিস, এই চাষ তো করছি, তাহলে প্রসেস কোথায় হবে? এবং অলরেডি গডরেজ এগ্রোভেট লিমিটেড ধলাই জেলার নালকাটায় একটা প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে। রাজ্য সরকার আমরা রাজি হয়েছি, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি। এবং মালয়েশিয়ান দলের আপনারা জানেন সে ইন্টারনেট সারা পৃথিবী বিখ্যাত একটা রিসার্চ সেন্টার, সাইম ডারবি প্ল্যান্টেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সিড এন্ড ব্রিডিং ফ্যাসিলিটিস। এরা সেন্টার থেকে একদম মালয়েশিয়ান বিজ্ঞানীকে নালকাটাতে পাঠিয়েছে 10 জুলাই 2023। এবং তারা এসে দেখে গেছে এবং তারা হ্যাপি, এই জায়গায় তারা দেখে খুশি হয়েছে এবং তারা পৃথিবী বিখ্যাত। আমি ওখানে আমার সচিব অপূর্ব রায় মহোদয় আমরা গেছিলাম, দেখেছি হোয়াট ইজ হোয়াট, অর্থাৎ দেখেছি তারাই এখানে টিম এসেছিল। এবং আমরা সেখানে 7, 8, 9 নভেম্বর এই মাসের আমরা কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল পাম অয়েল কংগ্রেস এন্ড এক্সিবিশনে অংশগ্রহণ করি। সাথে সাথে ওই যে রিসার্চ সেন্টার সেখানেও আমরা পরিদর্শন করি। এবং আমরা সেখানে দেখার পরে আমরা তাদের কাছে ডিমান্ড করি একটা আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র যাতে স্থাপন করা হয় ত্রিপুরাতে। ভারতবর্ষে এখন নেই, সেই জিনিসটা আমরা যদি আসতে পারি এটা আমাদের জন্য খুব ভালো। আমরা ডিমান্ড করেছি, তারা জিনিসটা ভেবে দেখছে, বলছে। তো এই লোক বাস্তব, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে এটা একটা সেন্টার, মনে রাখবেন আমরা যেমন এমজি আন্দ্রাগা বলি, এটা যেমন গভর্নমেন্ট একটা স্পন্সর স্কিম, এটাও কিন্তু ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম, এটাও একটু স্কিম। এটা কিন্তু স্কিম, ভালো করে বুঝতে হবে। এটা আমরা যেমন সরকারি স্কিম আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। এবং যাতে আমাদের গভর্নমেন্ট এক্সচেকার, দেশের এক্সচেকার থেকে যেন খরচ যাতে বেশি বাইরে না যায়, সেই জন্য দেশের প্রধানমন্ত্রী ভারত সরকার স্পেশালি এটা একটা কেন্দ্রীয় স্পন্সর স্কিম ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম চালু করেছে। এবং 2021 সালে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি এবং আন্দামান নিকোবর বিশেষ মনোযোগ দিয়েছে। উত্তর পূর্বাঞ্চল রাজ্য এবং আন্দামান আইল্যান্ডের উপরে বেশি গুরুত্ব দিয়েছে, এবং যাতে আমরা ভোজ্য তেলে আত্মনির্ভর হতে পারি, এটাই সবচেয়ে বেশি। এবং এটা আমদানির বোঝা কমানোর জন্য এটা করা হয়েছে। এবং এতে কি লাভ আছে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের রাজ্যের কৃষকদের এটা জানা দরকার আপনাদের মাধ্যমে। প্রথম বছর কৃষকদের অয়েল পাম চাষের জন্য দেশীয় চারার মূল্য বাড়বে। আমাদের দেশের যে চারাগুলি আছে অন্ধ্র বা থেকে আমরা প্রতি হেক্টরে 20,000 টাকা করে তাদেরকে দেব। ভালো করে এই জায়গাটা খুব ভালো করে আপনাদের জানা দরকার, 20,000 টাকা তাদেরকে দেব। প্রতি হেক্টরে 150 টাকা আছে, এটা জানা রাখা ভালো। প্রতি হেক্টরে আমরা 6 টাকা, তার মানে 150 গ্যাস আর 20,000 টাকা তাদেরকে আমরা দেব। 2, যদি বিদেশি চারা আসে তাদেরকে দেব 29,000 টাকা। এবং চারা রোপণ থেকে ফল আসা পর্যন্ত মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ এবং প্রতি হেক্টর প্রতি
আরো ৬,২৫০ টাকা দেব এবং এইটা প্রতি বছর ৪ বছর পর্যন্ত এটা কন্টিনিউ দিয়ে যাব, প্রতি হেক্টরের জন্য প্রত্যেককে এরম দিয়ে যাব। এবার অন্যান্য বাগানে, যেমন রাবার বাগান, আমি রাবার বিরুদ্ধে কিছু বলতে চাই না, রাবার বাগানে আপনি অন্যান্য আন্তঃফসল লাগাতে পারবেন না, হবে না। যেমন এখানে কোকো লাগান, আদা লাগান, কলা লাগান, গোলমরিচ লাগান, আনারস লাগান, পেঁপে লাগান, অনেক ফসল লাগাতে পারেন এবং এদের যাতে ওই 4 বছর পর পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাদেরকে প্রতি বছর এই চাষগুলির জন্য হেক্টর প্রতি আরো ৬,২৫০ টাকা দেব এবং এগুলি চলতে থাকবে 4 বছর পর্যন্ত আবার। এবং এটা না শুধু অয়েল পাম্প চাষের আগে জমি তৈরি করার জন্য রেডি করলো এবং প্রতি জমি পরিষ্কার করার জন্য প্রতি হেক্টরের জন্য আরো ৩,০০০ টাকা দেব, সব অনুদান সহায়তা, ভর্তুকি দেয়। এবং এটা আর্দ্র লাগে, জমিটা একটু আর্দ্র লাগে, সেই জন্য বৃষ্টির জল যেন হিলি এরিয়া হলে যেন জলটা থাকে, এই জন্য হাফ মুন টেরেস বলে এটাকে, এটার জন্য প্রতি হেক্টরের জন্য আরো ৪,০০০ টাকা দেব। দেখতে থাকুন, এটা খুব ইম্পর্টেন্ট, ফলো করতে হবে এবং যাতে আর্দ্রতা বজায় থাকে। এবং অয়েল পামের যে চাষ করবো, এটা বাঁশের বেড়া ফেন্সিং দেওয়ার জন্য, ওটার জন্য হেক্টর প্রতি আরো ৪,০০০ টাকা দেব। এবং এবার এটা তো দিলাম সবটা। এবার এই 4 বছর কি করবে, রাবারের জন্য 7 বছর 7 বছর অপেক্ষা করতে হবে, এটা 4 বছর 3.5 বছর 4 বছর লাগে। এবার সুসংগত চাষাবাদ এই যে করছি, এরা যদি বাড়িতে শুকর, মোরগ, ছাগল এগুলি যদি পালে, এদের জন্য 10,000 প্রতি হেক্টরে দেব। মানে এরা যাতে কোন রকম অসুবিধা না হয়, তাদের জন্য আমরা আরো 10,000 দেব প্রতি হেক্টরের জন্য। এবার বোরওয়েল খননের জন্য এতক্ষণ যা বলছি এগুলি সব হলো সহায়তা। এবার আমি বোরওয়েল খনন করবো, তাদের জন্য 50% সাবসিডি, অর্থাৎ 50,000 টাকা সহায়তা করবো। যদি বোরওয়েল পাম্প সেট কেনার জন্য যদি কিনতে চায়, 50% সাবসিডি, 7,000 টাকা, আমরা 27,000 টাকা আমরা সহায়তা করব। এবার জলাশয় খনন করব, এই পাম্প চাষী জলাশয় খনন করবে এবং ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের জন্য 50% সাবসিডি, 90,000 টাকা তাকে আমরা হেল্প করব। ভার্মি কম্পোস্ট ইউনিট করবে তো নির্মাণের জন্য, এটাও 50% ভর্তুকিতে আমরা 50,000 টাকা তাকে সহায়তা করব। কাস্টম হায়ারিং সেন্টার কাম হারভেস্টার গ্রুপ, যদি কয়েকজন পাম্প চাষী যদি মনে করে অয়েল পাম্প চাষী একসাথে মিলে টিম বানালো এবং সেই টিম যদি মনে করে আমরা আমাদের সরঞ্জাম, প্রশিক্ষণ, আনুষ্ঠানিকতা, রক্ষণাবেক্ষণ এর জন্য প্রতি ইউনিটে 2টা ইউনিট হবে, তাদের জন্য আমরা এবং 500 পরিবারকে কন্ট্রোল করবে 25 লক্ষ টাকা, 25 লাখ। এবং কৃষক, এবার এটা গেল তাদেরকে দেওয়া। এবার কৃষকদের প্রশিক্ষণ দেবে দপ্তর, এই খরচের জন্য দিনের প্রশিক্ষণ দেবে, তাদেরকে 30 জন কৃষকের ট্রেনিং দিতে গেলে সেখানে আমরা 30,000 খরচ করতে পারবে ডিপার্টমেন্ট। এবং এবার আধিকারিকদের ট্রেনিং দেবে, এই পাম্প কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গিভিং ইম্পর্টেন্স অন পাম হেলথ, এটা বোঝার জন্য এত কথা বলছি। এবং আধিকারিকদের ট্রেনিং শিবির 2 দিন করবে, যাতে রিজন অধিকারীর জন্য ব্যাচের জন্য 40,000 টাকা খরচ করতে পারে। এটা এবং অয়েল পাম্প প্রক্রিয়াকরণ যদি মনে করে প্রাইভেট পার্টি, একটা তো এগ্রিমেন্ট তারা করবেই, প্রাইভেট পার্টি মনে করে আমি অয়েল পাম্প প্রসেস মিল করব, এবং এটা অনলি ফর পূর্বাঞ্চলের জন্য, এবং প্রতি ঘন্টা 5 মেট্রিক টন কর্মসংস্থান নতুন পাম অয়েল মিল স্থাপনের জন্য আমরা দেব 5 কোটি টাকা, 5 crore। যদি কেউ মনে করে এটা আমরা স্থাপন করব, তাকে 5 কোটি টাকা। এই যে পরিকল্পনা, এবং আপনি জানেন যে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2022 সালে 530 হেক্টর, 23-24 সালে 2000 হেক্টর, এবং এই এলাকার জন্য ত্রিপুরা, এর মধ্যে আমাদেরকে 5 কোটি 14 লক্ষ
12,12,65,00,000 টাকা অলরেডি আমাদের কাছে পৌঁছেছে এবং এই টাকা 90% সেন্ট্রাল গভর্নমেন্ট, 10% তো আমাদের এই যে যা খরচ হবে এর 10% রাজ্য সরকার দেবে, 90% এবং এবং এটা কি সুবিধা আছে কথা বলছি না, এটা সুবিধা 2022 এর 31 অক্টোবর, যেটা আপনার কোন জিনিস আমার জানা মতে ভারতবর্ষের উনিতে বাইজার পামে বা অন্যান্য বিষয়ের ধারণা আছে, আমাদের ডাইরেকশন আছে, একমাত্র অয়েল ক্ষেত্রেই ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছে যে 2022 পয়লা নভেম্বর 2022 থেকে 31 অক্টোবর 2037 পর্যন্ত এই বছর পর্যন্ত চাষিদের এই যে বাজার ফলের গুচ্ছ, ওই যে এর মতো দেখা যায় গুচ্ছ, এটার মূল্য নিশ্চয়তা প্রাইস দিয়েছেন এই বছর এই নিশ্চিত মূল্য এমবিতে 13 টাকা 34 পয়সা পার কেজি। লস হলেও এটা নিচে নামা যাবে না এবং এগুলি কন্টিনিউ বাড়তে থাকবে। এর কমে কেনা যাবে না, যাতে কৃষকরা কোনো বঞ্চিত না হয়, লস না হয়, আর যেতে পারে। এই জন্য একমাত্র আমার জানতে ভারতবর্ষে প্রাইস অনলি পাবে, আর কিছু আছে আমি জানি না, থাকলে থাকবে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে স্থাপন করলে এবং আমাদের রাজ্যে কর্মসংস্থান বাড়বে, এর মধ্যে কোম্পানি 15 জন লোক নিয়োগ করেছে, যাদের মধ্যে 11 ছেলে 4 মেয়ে, এবং এর মধ্যে এগ্রিএনএসি এবং প্ল্যান্টেশন ব্যাকওয়ার্ড এই 15 জনের মধ্যে 4 ত্রিপুরার ছেলে এরা নিয়োগ করেছে। টোটাল তাদের 70 কোটি মিলে তাদের এখানে প্রায় 35 জন মতো তারা এখন পর্যন্ত নিয়োগ করেছে, কেন যে 2 জন বাইরে বাকি সব ত্রিপুরা। পঞ্জলি প্রায় 20 জন 28 জনের মতো ওরা নিয়োগ করেছে, ওদের মধ্যে ফিল্ড অফিসার 5 জন রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 6 জন, গ্রাজুয়েট, আর আগে যে 5 জন গ্রাজুয়েট, এবং নার্সারি যারা দেখছে তারাও গ্রাজুয়েট 3 জন আছে, যে কতই 38 জন অলরেডি। এবং আমরা যদি এখানে মিল সংস্থান করব তখন হিউজ লোক আমাদের এমপ্লয়মেন্ট হবে, আমাদের রাজ্যে ছেলে মেয়েরা বিভিন্ন স্তরের এবং এই রেল পাম্প যেটা সবচেয়ে ভোজ্য তেল, এটা দীর্ঘ বছর ধরে এটার ফলনটা বড়, এক জমিতে 20 থেকে 25 মেট্রিক টন আদা আসবে বছরে মিনিমাম, গড়ে প্রত্যেকটা জমিতে 20 থেকে 25 মেট্রিক টন আদা ফলের গুচ্ছ এটা হবে। এবং এই যে সরিষা বলি, তিল বলি, সয়াবিন বলি, এর থেকে 5 গুণ বেশি প্রোডাকশন, 5 টাইমস প্রোডাকশন এরিয়া ডেভেলপ। এবং কি যেতে পারে উৎপাদন প্রতি হেক্টরে 88,109 টাকা খরচ হয় টোটাল, আমরা করে দেখেছি। এবং 4 বছর পর থেকে উৎপাদন শুরু হয়, 4 বছর থেকে প্রোডাকশন শুরু হয়। আমি রাজ্যের কিন্তু 7 বছর এবং 8 বছর থেকে প্রতি হেক্টরে 3 লক্ষ আমরা রাবার বোর্ডে জিজ্ঞেস করেছি যে, এবং এটা 30 বছর এই যে গাছটা লাগাবো, আবার ওখানে সরিয়ে দিয়ে আমি মালয়েশিয়ার এয়ারপোর্টে যখন আসছে দেখছিলাম পুরোপুরি সরিয়ে দিয়ে আমন্ত্রণ করে কাজ করতে হয়। তো 3 লক্ষ টাকা আয় হবে এবং গেল। এবং অতিরিক্ত আয়ের জন্য পাম্প চাষে সবজি, পেঁপে, আম, হলুদ, কোকো, গোলমরিচ, কলা, এগুলি সবগুলি আপনারা করতে পারবেন। এটা আরেকটা প্লাস পয়েন্ট যে এই গাছ বানানো সহজ নয়। 2 প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যারে কেউ খানা এটা টেস্ট সুতরাং অবস্থা উঠে না, বন্য প্রাণী ফল নষ্ট সম্ভাবনা কম। এবং আমার রাজ্যে 97,000 তথ্য যার জন্য আপনাদের অন্যকে লাগবে, 97,171.9 হেক্টর এলাকায় আবাদ চাষ হচ্ছে। 97,171.93 হেক্টর এলাকাতে আবাদ চাষ হয়। 8 বছর পর থেকে হেক্টর প্রতি 2 লক্ষ টাকা আয়, এর হবে 3 লক্ষ টাকা। এই জিনিস
অর্থনৈতিকভাবে আমি কারণ চাষ বন্ধ করবো না, সম্ভাবনা কোনটা কৃষকরা আমি প্রো ফার্মার, আমি যেই ফসলটা আমাদের আমাদের আবার আমাদের অর্থনীতিতে কোনো সময় খুব ভালো দিয়েছে, কিন্তু এর থেকে বেটার চাল আমি কেন বলছি কথা, আমি দক্ষিণ ত্রিপুরা গিয়েছিলাম, একটা লোক একটা ছেলে প্রগ্রেসিভ ফার্মার, সে মাছের চাষ মাছ বিক্রি করছে, ভালো প্রফিট, এর মাথায় খেয়ে আসলো আরে আমি মাছ চাষ করছি কেন, আমি বলতে কোন আসলো এই কোনার থেকে যে দেখলো এটা আমার বেশি লাভ, সেই জন্য বলছি এটা সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা বেশি, অর্থনৈতিক বা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেটা আমরা অয়েল পাম্পের উপরে এটা করছি, এবং জানেন রাবার টেপিং এর খরচ, লেবার খরচ অনেক বেশি, যেটা এটা আর আমরা সবকিছু এই যে ছাগলি কাটবে এটার জন্য কিন্তু আমরা মেশিন দিয়ে দিচ্ছি, তো এই জিনিসগুলি আমাদের সামনে তুলে রাখলাম, এবং আমরা বলছি আপনারা জানেন না ওখানে যে আমরা বলছিলাম যে আমাদের এখানে তো একটা ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিসার্চ সেন্টার এবং তারা এবং এরা ফার্স্ট ইন ইন্ডিয়া বাই research and development seed production and breeding center, যেটা number one oil palm breeding and quality seed production, এটা হচ্ছে আমরা এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই একদম প্রাইভেট সংস্থা এরপরে রিসার্চ সেন্টার আছে, এটা মোস্ট উপরে আমরা এটা ডিমান্ড করছি, আশা করি আমরা ইতিবাচক ফল পাচ্ছি। এই জিনিসগুলো আপনাদের সাথে তুললাম, এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছে, আর এই ভদ্রলোক রাজু চৌধুরী, উনি ভীষণ এই ব্যাপারে ভালো অ্যাডভাইস করতেন কোম্পানি, বিশেষ করে নর্থ পাম অয়েল রোডে। আপনারা যদি জানা থাকে আপনারা কষ্ট করলে আপনি মোটামুটি 10 মাস পাবেন, ঠিক আছে। যেমনি আপনি চাকরি যদি করেন তো মাসে কয়েকবার বেতন পাবেন। একবার আম চাষিরা মিনিমাম মাসে দুবার টাকা পাবে, মানে দুবার ফলটা বিক্রি করে দেবে, সিজনের সময় 3 বারও কাটতে পারে, ওরা তো আরো বেশি মানে বুঝলেন তো। এই ফসলটা ওই যখন ঠান্ডা হবে টেম্পারেচার উপর ডিপেন্ড করে 2 থেকে 3 মাস কাটতে পারে, ঠিক আছে। আর এর যে প্রোডাকশন অন এভারেজ স্যার যেটা 3 বলছে ওটা সেন্টার থেকে মানে 13,340 রুপিস পার টিকানা 13.34 পার কেজি পাচ্ছে, ওইটা মিনিমাম সাপোর্ট, ঠিক আছে। ওর তলায় পায় না ওই 13 টাকা সাম, এইখানে কি হবে ওই বছর একবার ওই রেট সেন্টার দিয়ে তারপরে স্টেট থেকে প্রত্যেক মাসে ওইটা আমি ফার্মার মানে গভর্নমেন্ট ফার্মার ডিসাইড করবে না, প্রায় স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে ফর্মুলা আছে কি দাম এই মাসের জন্য ডিসাইড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল। তো ওই প্রাইসটা লাস্ট ইয়ার 16 টাকা প্লাস হয়ে গেছে, ঠিক আছে। যদি ওই 13 থেকে বেশি পায় ওদের বছরের ক্যালকুলেশন দিব কোয়ান্টিটি এভারেজ, যদি 13.4 থেকে বেশি হয় তাহলে সে কোনো টাকা দিবে, বেশি জব পেলে ওইটা ভালো, তাহলে তো খুশি, কম যদি পায়, ঠিক আছে, তখন ডিফারেন্সটা একবারে কাউকে কিছু করতে হবে না, আমরা সব টাকাগুলো দিল্লিতে পাঠাবো, সেটা এখান থেকে ওই টাকাটা ডাইরেক্টলি ফার্মার অ্যাকাউন্টে আসবে। এই পুরো প্রসেসটা পুরো ডিজিটাল, মানে আপনারা ফ্রুট দিবেন, ওজন হবে, আপনাকে একটা কম্পিটিটিভ মাল আসবে, সেই এটা দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট যাবে। ফার্মার এখানে কোনো চুরি হবে, ধরেন একটা ফার্মার যে প্রোডাকশন করছে এগ্রি কমোডিটিতে থাকে, ঠিক ভাই, যে আমার ম্যানেজার আছে যে দেখছে বড় যে প্ল্যান্টেশন ইউনিটে চুরি হওয়া সম্ভব না, এখানে চুরি হয় না, কেন এক একটা ট্যাগিং করা আছে, এই ওরা অন্য কাউকে কি করতে পারবে না। তো যে ইনভেস্টর মানে ধরে নেন অনেক খুব বড় ল্যান্ড, তার পিস মাইন্ড, বুঝেছেন।
টাকা যে 3 লাখ আমরা বলছি, আন্ধ্রাতে এও চাষি আছে, ওটা আমরা বললাম না 20 থেকে 25 মিটার, ওইটা 40 হাইয়েস্ট পেয়েছে। আমি এখন আরেকটা জিনিস তো ধরেন ওরা 30 বছর কি কাজ করছে। মিজোরাম আমাদের আছে, মিজোরামে আমরাই আছি, যা মিল আছে, গডরেজ কোম্পানি হচ্ছে কি যা তৈরি করে তার থেকে বেশি কাজ করে। তা আমরা ওখানে 10 বছর আগে মিল লাগিয়েছি। মিজোরামে ওই ট্রেনে এত ডিফিকাল্ট ট্রেনে যদি চাষ করে মানে ফার্মার বসে আছে, তাহলে আপনি ভাবতে পারেন কি ত্রিপুরায় কি মানে রকমের চাষের সব এদের এক্সপেরিয়েন্স আছে, প্লান্টেশন, এরা মানে প্রোগ্রেসিভ ল্যান্ড মানে ওই রেঞ্জ নয়, মানে খুব বেশি স্লোপ নেই, ঠিক আছে। এইখানে যেটা বসে সব যেখানে জল হবে ওই জায়গাটা সুটেবল, তাছাড়া সব একটু আপনাদের ছোট ছোট টিলা সব দেখেছি, ওগুলো সব টিলাতে করা যায়। টিলাতে একটা ফ্রুট মানে 65 কিলো হতে পারে, 60-70 কেজি, সেই ফ্রুট কাটা করে তো বয়ে তলায় আনতে হবে। এইটার মধ্যে আরেক জিনিস করা হয়েছে, ফার্মার যেখানে ওদের মানে ফার্মিং তার পাশে আমার কালেকশন সেন্টার হবে, ওকে ট্রান্সপোর্ট করে ফ্যাক্টরিতে আনতে হবে না। এই টাকাগুলো যে পাবে ওই 2 কিলোমিটার রেডিয়াসে একটা কালেকশন সেন্টার হবে, তাহলে যা যা প্রবলেম ফার্মারের সব কিছু সলভ হবে। এর মধ্যে ধরেন কি ফ্রুটস আর ওই টাকাগুলো আছে, মানে কি বলবো ওই জিনিস মানে ওয়েস্ট, ঠিক আছে, সেটারও টাকা আছে, মানে ওই পুরো ফ্রুটটাকেই আমরা ওজন করি। এই নয় ওগুলো গাড়িটা যায়, গাড়িটা লোড করে যেটা ওজনটা ভাগ করে যেটা পুরো ফ্রুটস ওই টাকা ওজনের সঙ্গে বিক্রয় করে টাকা পায়। আর এইটার মধ্যে আপনার যেটা এইখানকার যে ক্লাইমেটিক কন্ডিশন is superior in some parameter than Malaysia, Indonesia. The world leader ওইখানকার স্যাটিসফ্যাকশন এই কারণে দিয়ে গেছে, কেন কি আমাদের মালয়েশিয়া থেকে কাছাকাছি, ওই জন্য পুরো ইকোসিস্টেমটা খুব ভালো আছে। একটা গাছের আপনি এইভাবে ক্যালকুলেট করেন, পার হেক্টরে আমরা কথা বলি সবে, তো পার হেক্টরে মানে মিজোরামে যেটা এভারেজ আসছে 20 থেকে 21 মিটার, আর হাইয়েস্ট এসছে আপনার 33 মিটার মিজোরাম, ঠিক আছে। ও একটা হেক্টরে 143 প্লট লাগানো হয়। তো আমরা কি করি মানে 60টা গাছ খারাপ হতে পারে বলে 150 একটা এভারেজ ক্যালকুলেশনের জন্য, তো কিন্তু ক্যালকুলেশন 143 প্লাস 7 আমরা জাস্ট জিনিস কিছু খারাপ হলো ট্রান্সপোর্ট হলো, তো 60টা গিয়ে নিয়ে 150 দিয়ে আমরা ক্যালকুলেট করে যত আমাদের চাহিদা হচ্ছে কতটা প্ল্যান্ট করতে পারি ওই ক্যালকুলেশন দেখেন। এইটার মধ্যে আমরা ওয়ার্ড ইউজ করলো স্প্রাউট। ডিফারেন্স হচ্ছে সিড যেটা আমরা যা কিছু এখানে একটা সায়েন্টিফিক মেথড আছে, স্যার যে সেন্টারে ছিলেন ওইখানে কি হয় যখন আমরা দেখি আমরা ইম্পোর্ট করব, তবে এইটা ম্যাক্সিমাম ইম্পোর্টেড ইন্ডিয়া প্রডিউস করতে পারে, সেটাই স্যার রিকোয়েস্ট করেছে কি আমরা এখানে একটা বড় সেন্টার লাগাবো, সেইটা আমরা ইন্টারনাল খুবই ইন্টারেস্টেড, ওইটা আপনার যদি মানে আগে থেকে যদি সাদা পারমিশন, তো আমরা টাই আপ করেছি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার শ্যামী বলে, তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট অলরেডি সাইন হয়ে গেছে। লাস্ট মাসে লাস্ট উইক অফ লাস্ট মাস দ্যাট ইজ অক্টোবর 8 তারিখে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ইন্ডিয়ার যা কিছু রিসেপ্টিভিটি হবে সেটা গডরেজের সঙ্গে ওদের ওয়ার্ল্ড নাম্বার 1, ঠিক আছে। তাহলে মানে বেস্ট টেকনোলজি বেস্ট নলেজ we are tying up and bringing over here, and if Tripura comes forward this will be number 1 project, এটা ভ্যালুয়েটেড যেগুলো বলি না হাই এন্ড প্রজেক্ট, মানে কত গুণ লাগবে স্টেটে, খালি স্টেটে নয় পুরো ইন্ডিয়া এখানে কিনতে, যেটা আমরা ইম্পোর্ট করছি এখন ইম্পোর্ট আত্মনির্ভরশীল আসছে, সেইটা ত্রিপুরা সব জায়গায় থাকে, এইটা মানে নট অনলি প্রাইড টু তখন বীজটা যখন মালয়েশিয়া থেকে ইনভেস্ট তখন আমরা থেকে সবাই এবং ওই বীজগুলোর মধ্যে সার্টিফাইড
ইচ্ছা করে কেউ যা করতে পারে, এটা বিএসএল শিখছে। আর চাপ দেখেন, এটা এখন যেটা আমরা মানে we are targeting farmer, ঠিক আছে? So we will not comment because tea garden itself is a different subject, so we are not there to comment that, because we are looking increase the farmers income, okay, so that he ও কি করবে যে নির্ণয় করে, আর এটা খুব ইজি না, হেক্টরে 140 প্লান্ট কি করতে হবে, খালি ক্লিনিং করতে হবে উইডিং, আর কিছু, আর তারপরে সবকিছুই পাচ্ছে। তো এইটা এত ইজি, আর এর জন্য A1 থেকে বিফোর জিনিস চাষ করার আগে আমরা ইনফরমেশন অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের 15 জন রিপোর্ট করেছি, আমরা ওদেরকে ফিল্ডে গিয়ে ফার্মারকে অ্যাওয়ারনেস হ্যান্ড হোল্ডিং, মানে এখন কি করবে, ও 15 দিন পরে কি করতে হবে ওটা বলে লাভ নেই, ও আজকে কি করতে হবে, দিন পরে কি করতে হবে ইনফরমেশন দিয়ে, ঠিক আছে? তারপরে সমাধান সেন্টার হবে, দ্যাট ইজ ওয়ান স্টপ সলিউশন। তার কাজটা হচ্ছে কি যা জিনিস দরকার, স্যার বলেন তুই কাটার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট দরকার, যা যা বীজ দরকার, সব এক জায়গায় পাবে, ওকে একটা জায়গায় কিছু খুঁজে দিতে হবে, ঠিক আছে? তো ওয়ান সলিউশনও আমরা পাবো, ঠিক আছে? তো এখানে কি হবে, নলেজও শেয়ার করবে, ওদের কোনো প্রবলেম মানে যদি কিছু আইডেন্টিফাই করে ওইগুলো এসে বলবে, আমাদের সায়েন্টিফিক ইনফরমেশন দিবে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো এখানে হবে। ইভেন ফ্যাক্টরির জন্য আমরা অলরেডি প্রপোজাল দিয়ে দিয়েছি, আপনারা যদি জমি দেন আমরা ফ্যাক্টরিও কাজ শুরু করব। তো তখন ধরে নেন যে কিছু গাছ লাগানো হয়েছে, ঠিক আছে, 1 হেক্টর অলরেডি, ওর একটা ফল আমরা ফেলবো, ওয়েস্ট করবো না, কেন কি এটা এইটা দিয়ে কি হবে, যখন আমাদের নিউট্রিয় প্ল্যান্ট আছে, আমরা কি আমাদের যেগুলো নাগাল্যান্ড প্রবলেম হয়েছিল, নাগাল্যান্ডে এগ্রিমেন্টে ওইটা থেকেও আমরা 5 মেট্রিক টন ফ্রুট নিয়ে গেছি এই মাসে। তো নাগাল্যান্ড আপনারা খোঁজ দিবেন, অন্য প্লেয়ারকে রিচ করেছে, আমার কোম্পানি আমি ওইগুলো কমিট করেছি টু উইল বাই হোয়াট আদার পিপল হ্যাভ নট ডান। আমার কাজ ছিল না, আমরা তো নতুন জিনিস বলতে তুলবো, কিন্তু ফার্মার হেল্প করার জন্য, ওদের মানে কনফিডেন্স বানানোর জন্য আমরা এই কাজ শুরু করে দিয়েছি। তো এইখানে গডে যে কোনো জায়গায় মিজোরাম আমরা 10 বছর লস করেছি, কিন্তু কোনোদিন একটা পিসও মিস করিনি। তো এইটা হচ্ছে আমাদের 128 বছর পুরনো কোম্পানি। গডরেজ মানে ওই কোম্পানি তালা দিয়ে শুরু, সাবান, ইভেন এটা চন্দ্রবান ছিল, ওইখানে ইঞ্জিনের পাশে গডরেজ বয়েন্স মেশিনের কাজ দেওয়া হয়েছে। তো ছোটতে নিয়ে পুরো বড় দিয়ে আমরা প্রেজেন্ট, আমাদের কোম্পানি ফিরে প্রচুর নাম নর্থ ইস্টে, ঠিক আছে? তো আমরা সব জিনিস রিসার্চ রিলেটেড আইডিয়া দিয়ে ভাবি, যে আমাদের রিসার্চ স্যার আপনি বলেছেন বিদেশি চা যখন প্রয়োগ করবে 25,000 টাকা দেবেন, আমরা দেব না, তখন আপনি যে চা রোপণ করা হয়েছে আর কি কোনো বিদেশি চা দেশি দেশি সব আছে, আমরা আপনাদেরকে হ্যান্ডবিলও দিচ্ছি যাতে সুবিধা সব কিছু পেয়ে যাবে। এটা আমরা সবকে এটা দিয়ে একটা অঞ্চল এই জন্য আপনাদের সবকে দিচ্ছি সবাই। সুন্দর লাগিয়ে দিয়েছে, এটা তো সুন্দর হবে না, ঈশ্বর আয় বাড়তে হবে। এটা ভালো করে আপনি বললেন, ওই আপনাদের রিসার্চ সেশন আছে না, ওইখান থেকে আমি যখন দেখেছি, আমরা কি বললাম 30 বছর আগে, তাই না, আপনাদের ওইটা 40 প্লাস ইয়ার্স ওল্ড, কোন মেইনটেনেন্স হচ্ছে না, কোনো ওকে খাওয়া দাওয়া হচ্ছে না, ওইখানেও ফুটিং হচ্ছে, তার মানে আপনার জমিনের ইম্পর্টেন্স বুঝতে পেরেছে, ওরা যে সাইন্টিস্ট এসে লাগাটাতে দেখেছে, তো ওরা যেটা বলছে, আর আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে এখনো যে 45 বছর বয়সে, ওই বুড়ো বয়সেও ভালো ফ্রুট দিয়ে আছে না, লাগে
না। আচ্ছা, আপনি এটা জিজ্ঞাসা করলেন, এটা প্রসেস আছে, মানে সিডটাকে ব্রেক করে স্প্রাউট, মানে ওই চানা ফানা দিয়ে ওই স্প্রাউটটা বের হয়, ওইটা খুব টেকনিক্যাল। ওই আমরা সিড নিয়ে এখানে রেখে স্প্রাউট করতে পারবো না, ওটা সায়েন্টিফিক মেথড। ওখান থেকে ব্রেক করে স্প্রাউট ফর্মে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। এগুলো প্লেন দিয়ে হয়, পুরো চেনটাকে সার থেকে স্ট্যাম্প করা হয়, একটা কাউন্টিং। তার জন্য গভর্নমেন্টের এজেন্সি কোয়ারেন্টাইন সবগুলো আমাদের ইন্সপেকশন করে। এখানে নার্সিংয়ের দুটো পার্ট আছে, একটা প্রাইমারি নার্সিং আর সেকেন্ডারি নার্সিং। প্রাইমারি নার্সিং তুমি ইন্সপেকশন করবে, হ্যাঁ এখানে ভালো সিস্টেম আছে, আপনি আনতে পারেন। তারপরে এখানে দেখবে চারা ঠিক আছে কিনা, যদি কোনো প্রভাব থাকে কোনো ওষুধ থাকে ওইটা নিজে করে দিবে। তারপরে 6 মাস পরে আমাদেরকে ইন্সপেকশন করে এটাও করবে কি প্রাইমারি থেকে ওপেন স্টেশন নিয়ে যাওয়া, ওটা খুব ক্লোজ হাউস, বুঝলেন? তো এক এক স্টেপে পুরো মানে ইন্সপেকশনে খাই। আপনাদের এখানে যদি অফিসার দিয়ে কাজ করেন, যখন 1 বছর বয়স হয়ে যাবে তখন ওরা যদি ফিট ফর প্লান্টিং, তখন ওরা পারমিটে এতটা ফিট এইটা আপনার ট্রান্সফার করতে হবে। ওকে, আমাদের সব আছে, যদি কিনা থেকে দুটি যে আমরা আপনাদের মাধ্যমে কৃষকদের কাছে এই ইনফরমেশন দিতে চাই। ডিপার্টমেন্টের তরফ থেকে একটা মোবাইল অ্যাপ করা হচ্ছে, কারণ কোন কৃষক ইন্টারেস্ট কোন জায়গায় কতটুকু জমি, তার জন্য আমরা মোবাইল অ্যাপস তৈরি করছি। 80-80 যে স্টার্টআপ আছে ওনাদের মাধ্যমে আমরা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবো। মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকরা যারা যারা ইন্টারেস্ট আছেন ওনার নাম নথিভুক্ত করতে হবে, ওনাদের আর অফিসে যাওয়ার দরকার নেই। একটা হচ্ছে আমাদের যে প্রোটেকশন স্কিমে কোনো বেনিফিশিয়ারিকে 4 হেক্টর দেওয়া যায় 25 কানেক্ট, কিন্তু এটাতে কোনো লিমিটেশন যে তার যতটুকু জায়গা আছে যতটুকু করতে পারে, মানে 100-200 যার যার যতটুকু থাকে এতে একানে মানে কোনো লিমিটেশন নেই। অন্যান্য স্কিমে অধিকার বললাম 4 হেক্টর কাউকে দেওয়া যায়, এই দেওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে আনলিমিটেড। তো আমাদের যে টার্গেট আছে না, মানে যত কিছু আছে ত্রিপুরা যে যা করতে চায় সব করতে পারবেন, নাম করতে পারবেন, অসুবিধা নেই, টাকার কোনো লিমিটেশন আমাদের তৈরি চলছে। স্টার্টআপের মধ্যে আমরা জানিয়ে দেব।